আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। বাকি যারা আছে লিংক ওপেন আছে, যার লাগবে জয়েন করে নিন আর কি। তাহলে আমরা কোন জিনিসগুলো পড়ছি? আমাদের সিলেবাস ছিল জিওমরফোলজি অ্যান্ড জিওলজি। আমাদের জিওমরফোলজি যে পার্টটুকু আছে সেই পার্টটুকু আমাদের শেষ। ঠিক আছে, আমরা আর্থকোয়াক পড়ছি, জিওলজিক্যাল হ্যাজার্ড পড়ছি, জিওলজি অফ বাংলাদেশ পড়ছি, জিওলজিক্যাল ম্যাপ পড়ছি, তারপরে হলো জিওমরফোলজি অফ বাংলাদেশ পড়ছি, চ্যানেল সম্বন্ধে পড়ছি, স্ট্রিম কীরকম, ডেল্টা কিভাবে ফর্মেশন হয়, অ্যালুভিয়াল ফ্যান কি, তারপরে অ্যালুভিয়াল কোন কি, তারপর হলো আমাদের স্ট্রিম নাম্বার কিভাবে কাউন্ট করে, চ্যানেলে প্যাটার্ন কিভাবে আমরা বুঝতে পারি। এগুলো সব জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে অলরেডি। আমরা শুরু করতেছি ইঞ্জিনিয়ারিং জিওলজি। ঠিক আছে, এখন জিওলজির মধ্যে কি কি আছে? জিওলজির মধ্যে মেইনলি আমরা তিনটা পার্ট নিয়ে কথা বলবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য মিনারেল, যেখানে আমরা হলো এটার অরিজিন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এবং ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে আমরা কথা বলবো। তারপর আসতেছে রক। রক মানে আমরা যে পাথরটা বুঝি সেটা, যে আমাদের রক কী কী টাইপের হইতে পারে, সেগুলো ফর্মেশন কিভাবে হয়, তাদের প্রপার্টিস কি, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আর লাস্টলি আমরা যেটা দেখব স্ট্রাকচারাল জিওলজি, যেখানে আমরা ফল্ট প্লেন, বিভিন্ন টাইপের ফোল্ড টাইপ, ফোল্ড এগুলো নিয়ে আমরা কথা বলবো, ডোমস বেসিন। আমরা অলরেডি জিওলজি এবং জিওমরফোলজিতে ফল্ট প্লেন এবং ফোল্ড প্লেন নিয়ে অনেক কিছু ফেস করছি। সো এটার হলো আমরা ডিটেলসগুলা স্ট্রাকচারাল জিওলজিতে আমরা পড়ব। ওকে, তাহলে আমি যদি ফার্স্টে থেকে আসি, যে জিওলজি বলতে কি বোঝায় স্যার? জিওলজি হলো জিও অ্যান্ড লজি, দুইটা ওয়ার্ড আমি যদি ভাঙ্গি। জিও অর্থ হলো আর্থ এবং লজি অর্থ হলো দ্য স্টাডি অফ। তাহলে জিওলজি মানে হলো যে জায়গাতে আমরা আর্থ নিয়ে পড়ি। ঠিক আছে, তাহলে জিওলজির সংজ্ঞাটা কি বলছে? যে the study of geology mainly concerns itself with the study of Earth's origin, structure, composition and history. অরিজিনটা কি, কই থেকে এর উৎপত্তি, সেটা হলো অরিজিন। স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচারটা কেমন, বা এটা দেখতে কেমন, বা এর প্রপার্টিস কেমন সেটা। কম্পোজিশনটা কি, যে এর ভেতর কি কি আছে, সেটা কেমিক্যাল হইতে পারে, ফিজিক্যাল হইতে পারে, এই জিনিসগুলো, যে ওর ভেতর কি কি ধরনের উপাদান বলি বা আমার এলিমেন্টস বলি, সেগুলো হলো কম্পোজিশন। অ্যান্ড হিস্ট্রি হলো ওর হিস্ট্রিটা কি, যে ও শুরুতে কি ছিল, ও এখন কি অবস্থায়, এবং এই যে চেঞ্জটা হচ্ছে এর পিছনে কারণগুলা কি, এই যেটা হলো আমাদের হিস্ট্রি। অ্যান্ড দ্য নেচার অফ দ্য প্রসেস, অর্থাৎ আমাদের ন্যাচারাল যে প্রসেসগুলো হয়ে থাকে যার মাধ্যমে চেঞ্জ হয় সেটা। ওকে, তাহলে আমাদের জিওলজির একদম পিওর ডেফিনেশন যদি আমি বলি, দেন জিওলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ ন্যাচারাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্সের একটা ব্রাঞ্চ, যেখানে আমাদের কি হয়, যে ডিলস উইথ দ্য আর্থ অ্যাজ এ হোল, মানে পুরো একটা আর্থকে নিয়ে তারা ডিল করে। রিগার্ডিং ইজ হিস্ট্রি, সেটা হিস্ট্রি হইতে পারে, কম্পোজিশন হইতে পারে, স্ট্রাকচার হইতে পারে, এবং ডে টু ডে চেঞ্জেস হইতে পারে, অর্থাৎ প্রতিদিন আমার কি কি ধরনের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটাকে আমি কি বলছি? জিওলজি বলছি। তাহলে জিওলজি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইট রিভিলস দ্য হিডেন ট্রেজার্স অফ দ্য আর্থ, অর্থাৎ আর্থের ভেতরে আমাদের রকের কি, মিনারেলসগুলো কি, অনেক দামি দামি ওর মিনারেলস আছে, যেটাকে আমরা বলি যে অনেক দামি মিনারেলস, সেটা গোল্ড হইতে পারে, ডায়মন্ড হইতে পারে। এই জিনিসগুলো আমার কীভাবে আমি মাইনিং করতে পারি, বা এই জিনিসগুলো আমার কই থেকে উৎপত্তি হচ্ছে, এই ফিল্ডগুলো নিয়ে সাধারণত আমাদের জিওলজিটা ডিল করে। ওকে, আমরা আর্থের ফিগারটাতে আসি। The earth can be divided into four parts. The first one is that mantle. The second one is that the first one is that crust, যেটা আমাদের কি থাকে, যে আর্থের বাইরে যার উপর দিয়ে আমরা হাঁটাহাঁটি করি, দ্যাট ইজ ক্রাস্ট। ক্রাস্টের নিচে, আন্ডার দ্য ক্রাস্ট, আমাদের যে অংশটা থাকে, দ্যাট ইজ কল্ড ম্যান্টেল। এটা আমাদের অনেক বিশাল একটা এলাকা জুড়ে থাকে। প্রায় 67.1% আর্থের যে টোটাল ইয়াটা আমাদের মাসটা, তার 67% সে ক্যারি করে। লিকুইড আয়রন আউটার কোর তার নিচে থাকে, তারপরে সলিড আয়রন ইনার কোর। অর্থাৎ আর্থ বরাবর যদি আমি কি, যে মাটির নিচে আমি যদি খোঁড়া শুরু করি, তাহলে প্রথমে আমি পাবো ক্রাস্ট, যার উপর আমি থাকতেছি, যার উপর দিয়ে হাঁটতেছি 40 কিলোমিটার পর্যন্ত। তারপর গিয়ে দেখবো আমি ম্যান্টেল, যেটা 40 থেকে 890 কিলোমিটার। তারপর গিয়ে আমি পাবো হলো লিকুইড আয়রন আউটার কোর, যেটা 1890 থেকে 5150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং তারও নিচে যদি আমি যাই,
তাহলে একদম আর্থের সেন্টারে আমি পাবো হচ্ছে হলো সলিড আয়রন ইনার কোর, যেটার আমাদের হচ্ছে হলো 5150 থেকে 6370 কিলোমিটার পর্যন্ত ডিস্ট্রিবিউটেড। ওকে, তাহলে আমাদের কোন পার্টে কি আছে সেই জিনিসগুলো এখানে আছে, যে ইফ ইউ টক অ্যাবাউট দ্য ইনার কোর দেন দেয়ার ইজ অনলি আয়রন which is 94% and nickel is 6%. And if we talk about the outer core, then we can see that the oxygen is 5%, sulfur 5%, nickel 5%, and the iron is 85%. If we look at the mantle, then we can see that there is some oxygen. ঠিক আছে, এই জায়গাতে আমাদের অক্সিজেনের পরিমাণ অনেক কম, বাট আমাদের কি হচ্ছে ম্যান্টেলে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি, দ্যাট ইজ 44%। এবং এখানে আমাদের কি আছে যে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ আরও বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট এই জায়গাতে পাওয়া যায়। অ্যান্ড আমাদের যেটা হচ্ছে হলো ক্রাস্ট, সেটার কথা যদি আমি বলি, দেন ক্রাস্টে আমাদের বেশিরভাগ অক্সিজেন থাকে। এটা সম্পর্কে আমাদের সবার ধারণা আছে যে আমাদের যে পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন, এই জায়গাগুলোতে এই জিনিসগুলো থাকে, নিউট্রিয়েন্টগুলো এই জায়গাতে থাকে। তাহলে ইনার কোর বলতে কি বোঝায়? দ্য সেন্টার অফ দ্য আর্থ। অর্থাৎ আমি যেটা বললাম যে আর্থে যার উপর দিয়ে আমরা হাঁটতেছি সেটাকে আমি ক্রাস্ট বলছি, দ্যাট ইজ নোন অ্যাজ সারফেস অফ দ্য আর্থ। অ্যান্ড সারফেসের থেকে 40 কিলোমিটার পর্যন্ত সেটাকে আমি কি বলছি? ক্রাস্ট। আর একদম আর্থের সেন্টারে যেটা, দ্যাট ইজ ইনার কোর। ঠিক আছে, তাহলে ইনার কোরে কি বলছি যে এইটা হচ্ছে হলো অনেক বেশি পরিমাণে গরম থাকে, এটা সলিড, এবং এখানে আমাদের আয়রন এবং নিকেল থাকে। এই যে আমার এখানে কি বলছে, কম্পোস্ট অফ আয়রন অ্যান্ড নিকেল। ইফ ইউ লুক অ্যাট দিস উই ক্যান সি দ্যাট iron is 94% and nickel is 6%. There is no other material in this area. ঠিক আছে, that is inner core. আমরা যদি সেকেন্ডে যাই, that is outer core, এটা আমাদের গরম থাকে but not as hot as the inner core. So inner core অপেক্ষা এর টেম্পারেচারটা আমার কম থাকে, এটা লিকুইড থাকে। ঠিক আছে, এটা লিকুইড স্টেটে থাকে, কম্পোস্ট অফ আয়রন অ্যান্ড নিকেল। এখানে আমাদের কি থাকে? আয়রন অ্যান্ড নিকেল থাকে। থার্ড যেটা, দ্যাট ইজ ম্যান্টেল, অর্থাৎ আমাদের সারফেসের নিচে 40 কিলোমিটার পর থেকে যে অংশটা শুরু হয়, দ্যাট ইজ নোন অ্যাজ ম্যান্টেল। তাহলে ম্যান্টেলটা গরম থাকে, কিন্তু এটা ওই কোরগুলোর মতো গরম থাকে না, সেটা ইনার কোর হোক বা আউটার কোর হোক। এটা লার্জেস্ট লেয়ার, এটা সবচাইতে বেশি পরিমাণ থাকে, দ্যাট ইজ 67.1% অফ দ্য আর্থের মাস। আর্থ মাসের প্রায় 67% আমাদের ম্যান্টেল থাকে। কম্পোস্ট অফ ভ্যারিয়াস ম্যাটেরিয়ালস, অ্যাজ উই নো দেয়ার ইজ সাম অক্সিজেন অ্যান্ড সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, সিলিকন, অ্যালুমিনিয়াম, এখানে এই ধরনের জিনিসগুলো থাকে। সো এখানে আমাদের ভ্যারিয়াস ম্যাটেরিয়ালস থাকে, সলিড অ্যান্ড লিকুইড, এটা দুইটা স্টেটেই থাকতে পারে। যত নিচের দিকে যাব তত লিকুইড হবে, যত উপরের দিকে থাকবো তত সলিড থাকবে। মেড আপ অফ আলট্রা বেসিক রকস, অর্থাৎ এই জায়গাতে আমাদের কিছু বেসিক রক থাকতে পারে। ঠিক আছে, সাধারণত ইগনিয়াস রক এই জায়গাগুলোতে দেখা যায়। And last part is that crust, that is our surface and the 40 kilometer from the surface. এটা আমাদের কি বলছে? কুল, অর্থাৎ এটা ঠান্ডা, সেটা আমরা খুব ভালো মতোই বুঝি, আমরা এর উপর দিয়ে হাঁটাহাঁটি করতে পারি। এটা যদি আমাদের হট হইতো তাহলে এর উপর দিয়ে আমরা হাঁটাহাঁটি করতে পারতাম না। হোয়াট উই লিভ অন, এর উপর আমরা থাকতেছি। কম্পোস্ট অফ রক্স, ভ্যারিয়াস ম্যাটেরিয়ালস মেক আপ দ্য ক্রাস্ট, অর্থাৎ এখানে আমাদের নানা ধরনের রক্স থাকে, সলিড অর লিকুইড। ঠিক আছে, তাহলে এটা আমাদের হোয়ার চিহ্ন দিছে, এখানে কি হবে? এটা মেইনলি আমাদের কি থাকে? সলিড থাকে। ঠিক আছে, লিকুইড থাকে না। এখানে হোয়ার চিহ্ন দেওয়া মানে হচ্ছিল জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা সলিড থাকে না লিকুইড থাকে। অবভিয়াসলি এখানে আমাদের সলিড পার্টটুকু থাকে, দেয়ার ইজ নো লিকুইড হেয়ার। এবার আমাদের যদি বলি যে হোয়াট ইজ দ্য স্কোপ অফ দ্য জিওলজি, অর্থাৎ জিওলজিকে আমাদের, সাপোজ আই এম স্টাডিং দ্য জিওলজি, দেন হোয়াট ইজ দ্য স্কোপ অফ মাই ক্যারিয়ার। ঠিক আছে, যে আমি জিওলজি পড়ে কি করতে পারি, দ্যাট ইজ স্কোপ অফ জিওলজি। তাহলে স্কোপ অফ জিওলজি ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস, দ্যাট ইজ সিভিল ইঞ্জিনিয়ারিং হুইচ ইজ দ্য বেসিক পার্ট, যেটা আমরা পড়তেছি। মাইনিং ইঞ্জিনিয়ারিং, আমাদের যদি বাইরের কান্ট্রিগুলোতে আমরা যাই, সেটা অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, এই জায়গাগুলোতে দেখা যায় যে মাইনিং ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট হুইচ ইজ নট রিলেটেড টু সিভিল ইঞ্জিনিয়ারিং, ওরা আলাদাভাবে মাইনিং পড়ে। সো পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, এটাও একটা ডিফারেন্ট সাবজেক্ট বাইরের কান্ট্রিগুলোতে। অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এটা যে আলাদা সেটা আমরা বাংলাদেশে টের পাই, কারণ বাংলাদেশে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংকে আলাদা ধরে না, বাট দ্য থিং ইজ দ্যাট এনভায়রনমেন্টাল সায়েন্সকে আলাদা ধরা হয়। এই সবগুলোকে আলটিমেটলি কার মধ্যে ধরা হয়? বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ধরা হয়। বাট আমরা যদি বাইরে যাই অথবা আমরা যদি হায়ার স্টাডিজের জন্য যাই, দেন এই সবগুলা পার্ট ডিফারেন্ট। ঠিক আছে, একটা আরেকটার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই।
সো এগুলো কোনটা কোন জায়গায় লাগতেছে এটা দেখে নেবেন, সহজ জিনিস। তাহলে আমাদের অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হচ্ছে হলো খুবই নর্মাল ব্যাপার, জিওলজি যখন আমি জানবো দেন আমি কি হবে যে উই অলরেডি নো দ্য এভরিথিং, এভরি সার্টেন কন্ডিশন অফ দ্য ফিল্ড, ঠিক আছে? আমাদের সয়েল সম্পর্কে, আমাদের ওই জায়গা সম্পর্কে, ওই জায়গার মাটির নিচে সম্পর্কে, ওর বিয়ারিং ক্যাপাসিটি সম্পর্কে, এভরিথিং সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে যাই। সো এটা আমাদের কনস্ট্রাকশনে অনেক বেশি পরিমাণে কি করে, হেল্প করে, ঠিক আছে? সেকেন্ড ওয়ান ইজ দ্য সেম থিং, যে সেফ ডিজাইন এবং কনস্ট্রাকশনে হেল্প করে। সো এখানে অনেকগুলো ছবি আছে, এই ছবিগুলো দেখবেন। অ্যান্ড হাউ জিওলজি ইজ হেল্পিং ইন দ্য কনস্ট্রাকশন জব, এই জিনিসটা আমাদের দেখবেন, খুবই নর্মাল জিনিস। কনস্ট্রাকশন জবে আমরা কি করি, সবার আগে আমাদেরকে কি করতে হয়, আমাদের যে সয়েলটা আছে সেই সয়েলটা কতটুকু স্ট্রেংথ, তার ক্যাপাসিটি কতটুকু, সে কতটুকু শক্তিকে ক্যারি করতে পারবে, কতটুকু স্ট্রাকচারকে ক্যারি করতে পারবে, এই জিনিসটা সম্পর্কে আমরা কি করি, সয়েল স্টাডি করি। সয়েল স্টাডি করার পর আমাদের কি হয়, যে আমরা একটা আইডিয়া দেই যে এখানে আমাদের কোন ধরনের পাইল লাগবে। ইদার সেটা হচ্ছে হলো পাইল ফাউন্ডেশন লাগবে, নাকি ম্যাট ফাউন্ডেশন লাগবে, নাকি আইসোলেটেড ফুটিং লাগবে, নাকি ব্রিক ফাউন্ডেশন লাগবে। এই সয়েল স্টাডি করার মাধ্যমে উই ক্যান গিভ দ্য আইডিয়া অফ দ্য ফাউন্ডেশন, ঠিক আছে? সো এই কনস্ট্রাকশন জবে এটা আমাদের খুব বেশি পরিমাণে হেল্প করে, যে আমার কোন ফাউন্ডেশন লাগবে এটা যদি আমি না বুঝতে পারি দেন আমাদের স্ট্রাকচারটা পুরোপুরি কলাপস করতে পারে। সো এখানে অনেকগুলো ছবি আছে, এই ছবিগুলো দেখে নেবেন, খুবই ইজি জিনিসপত্র এগুলা, জাস্ট একবার রিডিং করলেই হবে। আমরা যদি আমাদের সেকেন্ড স্লাইডের দিকে যাই, আচ্ছা, জিওলজি এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, হাউ জিওলজি ইজ হেল্পিং ইন দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা জিওলজি কি পড়তেছি সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা কি বলছি, দ্য এক্সিস্টেন্স অফ হার্ড বেড রকস অ্যান্ড দ্য ডেপথ ফ্রম অ্যান্ড দ্য ইনক্লাইনেশন, যেটা আমি একটু আগে বললাম, যে আমরা কতক্ষণ পর্যন্ত মাটির ড্রিলিংটা করি, যতক্ষণ আমাদের কি হয় না, যে আমাদের হার্ড রকটা আমি না পাই। দেখা গেল আমি হালকা মাটি খুঁড়লাম, খোঁড়ার পরে আমার অর্গানিক সয়েল পাচ্ছি, আরও নিচে যেতে হবে, আবার অর্গানিক সয়েল পাচ্ছি, আরও নিচে যেতে হবে, তারপর দেখলাম আমি হার্ড সয়েল পাচ্ছি। দেন আমি কি করলাম, আরও অনেকখানি আমি কি করলাম, যে ওইখানে ড্রিলিং করলাম। ড্রিলিং করার পর দেখলাম যে হ্যাঁ, যে সয়েলটা আমি ওই পার্টে পাইছি, আমার আরও কয়েক কিলোমিটার ড্রিলিং করার পরেও সেম সয়েল পাওয়া যাচ্ছে। সো দিস ইজ দ্য পজিশন অফ দ্য হার্ড বেড রকস, যে আমরা তখন বলতে পারবো যে এই জায়গাতে হার্ড সয়েল আছে, তার উপর বেসিস করে আমরা আইডিয়া দিতে পারবো যে আমাদের পাইল কত দূর পর্যন্ত যাবে, বা ওখানে পাইল ফাউন্ডেশন লাগবে কিনা। The mechanical properties along and across the site of the proposed project, যে আমাদের মেকানিক্যাল প্রপার্টিস মানে হচ্ছে হলো আমাদের স্ট্রেংথ কীরকম, বিয়ারিং ক্যাপাসিটি কীরকম, এটা সম্পর্কে আমরা আইডিয়া পাবো। প্রেজেন্স, নেচার অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্যাটার্ন অফ দ্য প্লেনস অফ স্ট্রাকচারাল উইকনেস, অর্থাৎ কোন জায়গাতে আমাদের প্লেনের কোন জায়গাতে আমাদের স্ট্রাকচারালি সেখানে উইক হইতে পারে সেটা সম্পর্কেও আমরা আইডিয়া পাবো। তো পজিশন অফ গ্রাউন্ড ওয়াটার টেবিল ইন টোটালিটি, অর্থাৎ আমি যদি কি করি, যে ড্রিলিং করতে থাকি, আমি দেখবো যে আমার গ্রাউন্ড ওয়াটার টেবিলটা কোন জায়গাতে, GWT, যে জায়গাতে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিলটা থাকবে ওর নিচ থেকে আমাদের ইফেক্টিভ স্ট্রেস হিসেবে কাউন্ট হবে। সো গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন কনস্ট্রাকশন, ঠিক আছে? তারপর কি বলছি, সিসমিক ক্যারেক্টার অফ দ্য এরিয়া, আমাদের সিসমিক ক্যারেক্টার অনুযায়ী সয়েলকে 5 টাইপস অফ সয়েল হিসেবে ভাগ করা হয়, SA to SE, যেটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে, ঠিক আছে? সো এই 5 টাইপের সয়েল আমাদের সিসমিক বিহেভিয়ার ক্যারি করে। সো আমার কোন টাইপের সয়েল ওই জায়গাতে আছে সেটার মাধ্যমে আমাদের সিসমিক বিহেভিয়ারটা কেমন হইতে পারে, ওর ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হইতে পারে, উই ক্যান গেট দ্য আইডিয়া ফ্রম দিস। তাহলে জিওলজি অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি আরেকটু নিচে নামি, দেয়ার আর লট অফ পিকচার্স হেয়ার। সো আপনারা হচ্ছে হলে পিকচারগুলো একটু দেখবেন, যেরকম এটার আমার পাইল গেছে, এখানেও দেখাচ্ছে যে আমার সয়েলটা কিভাবে আমাদের আপওয়ার্ড প্রেশার দিচ্ছে। সো এই জিনিসটা পড়ে নেবেন, কনস্ট্রাকশনে কিভাবে হেল্প করে, তারপর হচ্ছে ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্টে কিভাবে হেল্প করে, তারপর এইটা আমাদের টাউন অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ে কিভাবে হেল্প করে। এই জিনিসগুলো আপনারা জাস্ট একবার রিভিশন করলেই দিলেই হয়ে যাবে, নর্মাল জিনিসপত্র, বাংলা কথাবার্তা লেখা। ব্রাঞ্চেস অফ জিওলজি, জিওলজিকে আমরা কয়েকটা ব্রাঞ্চে ভাগ করতে পারি। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য মিনারোলজি অ্যান্ড পেট্রোলজি, যেখানে আমাদের মিনারেল এবং রক নিয়ে আমরা স্টাডি করি। তো সেকেন্ড ওয়ান ইজ দ্য প্যালিওন্টোলজি, প্যালিওন্টোলজিতে আমরা কি করি, আমাদের অ্যানসাইন্ট লাইফ নিয়ে আমরা কথা বলি। ফিজিক্যাল জিওলজিতে আমরা কি করি,
আর্থে প্রসেস এবং দেয়ার রেজাল্টেন্ট ইফেক্টস, অর্থাৎ আর্থ কীভাবে প্রসেসিং হচ্ছে এবং এই প্রসেসিং হওয়ার কারণে আমাদের কি কি ধরনের ইফেক্ট ফেলতেছে এটা নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। তারপরে কি বলছি, স্ট্র্যাটিগ্রাফি অর হিস্ট্রিক্যাল জিওলজি, অর্থাৎ আমাদের আর্থের হিস্ট্রি নিয়ে এটাতে পড়াশোনা করি। দ্য লাস্ট ওয়ান ইজ দ্যাট অ্যাপ্লাইড জিওলজি, যেখানে আমাদের কি করি, যে জিওলজিক্যাল ইনভেস্টিগেশন করি। যত ধরনের অ্যাপ্লাইড সব জায়গাতে আমরা কি করি, যে আমরা ইনভেস্টিগেশন করি, ঠিক আছে। অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে আমরা কেমিস্ট্রি রিলেটেড ইনভেস্টিগেশন করি। অ্যাপ্লাইড ফিজিক্সে আমরা ফিজিক্সকে নিয়ে তারপর হচ্ছে হলো ওর আরও অ্যাডভান্স হচ্ছে হলো ইনভেস্টিগেশনগুলো করি। সো ওদের মতোই অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রির মতো অ্যাপ্লাইড জিওলজিও একটা ব্রাঞ্চ হিসেবে কাজ করে। ওকে, মিনারোলজি অ্যান্ড পেট্রোলজি। হোয়াট ইজ মিনারেল? তাহলে মিনারোলজি ও পেট্রোলজি হচ্ছে হলো যে জায়গাতে আমরা মিনারেল নিয়ে কথা বলি, দ্যাট ইজ মিনারোলজি। যে জায়গাতে আমরা রক নিয়ে কথা বলি, দ্যাট ইজ পেট্রোলজি। প্যালিওন্টোলজি একটু আগে বললাম যে আমাদের ধরেন ফসিল পাওয়া গেছে, বা আমাদের ডাইনোসরের যে যুগটা ছিল, ঠিক আছে, এই ধরনের যুগ নিয়ে যখন আমরা কি স্টাডি করি বিভিন্ন ধরনের ফসিল নিয়ে, দেন দ্যাট ইজ প্যালিওন্টোলজি। হোয়াট ইজ ফিজিক্যাল জিওলজি? ফিজিক্যাল জিওলজিকে আবার দুটো ভাগে স্যার আদৌ কি ডাইনোসর ছিল? হ্যাঁ, বুঝি নাই, কি বললেন? হ্যালো, না স্যার, বললাম যে আদৌ কি ডাইনোসর ছিল? আপনার কথা আমি বুঝতেছি না। সুরঞ্জন, হ্যালো, জি স্যার। উনি কি বলছে আমি বুঝি নাই, আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে পারি নাই স্যার। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, উনি বলছে স্যার, মানে আসলে কি ডাইনোসর ছিল, মানে ও আগের আচ্ছা যুগে? আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইনোসর ছিল তো, হ্যাঁ ডাইনোসর ছিল। অ্যান্ড ডাইনোসর না থাকলে এই ফসিলগুলো কই থেকে আসছে, ডাইনোসরের যে ফসিলগুলো। সো ওই ফসিলগুলো নিয়ে যখন আমরা কথা বলি, সেটার হিস্ট্রি পড়ি, দেন ওইটা আমাদের প্যালিওন্টোলজির মধ্যে পড়ে, ঠিক আছে। বা পুরাতন যে ফসিলগুলো, যে প্রাণীগুলো আমাদের কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, সেসব নিয়ে যখন আমরা পড়ি, সেটা হলো প্যালিওন্টোলজি। মনে করেন আজ থেকে 500-1000 বছর পরে দেখা যাবে হচ্ছিল রয়্যাল বেঙ্গল টাইগার বিলুপ্ত হয়ে যাবে, তখন রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে যে স্টাডিটা হবে সেটা প্যালিওন্টোলজির মধ্যে চলে আসবে, ঠিক আছে। রয়্যাল বেঙ্গল টাইগার প্রায় বিলুপ্তর পথে শুরু হয়ে গেছে অলরেডি। সো স্ট্রাকচারাল জিওলজিটা কি স্যার? স্ট্রাকচারাল জিওলজি হচ্ছে হলো আমার বিভিন্ন ধরনের ক্রিস্টাল যেটা থাকে তার ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র যে অবস্থা সেটা। আর জিওমরফোলজিটা কি? যেটা হলো আমাদের ল্যান্ড ফর্ম, যেটা আমরা অলরেডি পড়ে আসছি, যে আমাদের ল্যান্ড কিভাবে তৈরি হচ্ছে, মানে হচ্ছে হলো চ্যানেলটাকে আমি কি বলতেছি, কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে, এগুলো জিওমরফোলজির মধ্যে পড়ে। সো এগুলো ডিটেলস দেখে নেবেন, এত ইম্পর্টেন্ট না এগুলো ডিটেলস, এগুলো জিনিস এত মুখস্থ করার দরকার নেই। জাস্ট আমাদের এই যে এই জিনিসটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে যে আমাদের কোনটা কি বোঝাচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলোরই ডিটেইলস এই জায়গাতে লেখা আছে, সো এই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট না, না দেখলেও হবে। আচ্ছা, অ্যাপ্লাইডটা দেখাই। অ্যাপ্লাইডের ভেতর কি কি আছে, যে মাইনিং জিওলজি আছে, যেখানে আমাদের মিনারেল ডিপোজিট নিয়ে আমরা কাজ করি, যেরকম কোথায় গোল্ড আছে, কোথায় ডায়মন্ড আছে, বা কোথায় মনে করেন যে কয়লা আছে, এগুলো হলো মাইনিং জিওলজির মধ্যে। পেট্রোলিয়াম জিওলজি, কোথায় ন্যাচারাল গ্যাস ট্যাস আছে এগুলো নিয়ে আমাদের যখন কাজ করি, বা পেট্রোলিয়াম কই আছে এগুলো নিয়ে কাজ করি, দ্যাট ইজ পেট্রোলিয়াম জিওলজি। হাইড্রোলজি, হাইড্রোজিওলজি কি স্যার? হাইড্রোজিওলজি হচ্ছে হলো আমার গ্রাউন্ড ওয়াটার কোন দিকে মুভ করতেছে, সারফেস ওয়াটার কোন দিকে মুভ করতেছে, এই জিনিসগুলো আমাদের হাইড্রোজিওলজির মধ্যে। অর্থাৎ হাইড্রো যে জায়গাতেই আছে সেই জায়গাতে মনে করবেন আমার পানি আছে। আর একটা কি, ইঞ্জিনিয়ারিং জিওলজি। ইঞ্জিনিয়ারিং জিওলজিটা কি স্যার? যে আমাদের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং অপারেশন যখন রিলেটেড হয় জিওলজির সাথে, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং জিওলজি। তাহলে এগুলো এখানে লেখা আছে, দেখে নেবেন। বিগিনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ জিওলজি, এত ডিটেলস পড়ার দরকার নাই, আমাদের টেকনিক্যাল জিনিসপত্র পড়বো, ঠিক আছে। সো এইখানে এই 4টা পেজের কোনো দরকার নেই, আমরা টেকনিক্যাল জিনিস পড়বো। আমাদের হিস্ট্রি এত কিছু মুখস্থ করে কোনো লাভ নাই। তাহলে কোন পর্যন্ত দেখাইলাম? আমাদের 26 পেজ পর্যন্ত দেখাইছি, ঠিক আছে। আমরা একটু যাই।
আচ্ছা, আমরা যদি শুরু করি আমাদের জিওলজির মেইন পার্টটুকু, এতক্ষণ আমরা ইন্ট্রোডাকশন করলাম, তাহলে আমরা দেখতে পারবো যে জিওলজি আমাদের আসলে কি কি নিয়ে গঠিত। ফার্স্টে যদি আমরা আসি যে মিনারেলসটা কি বলে স্যার? মিনারেলস আমাদের মিনারেল অরিজিন পড়বো, ক্লাসিফিকেশন পড়বো, ফিজিক্যাল প্রপার্টি পড়বো এবং মিনারেলয়েড সম্পর্কে পড়বো। তাহলে মিনারেল কাকে বলে? মিনারেল হলো এমন একটা ব্রাঞ্চ যেখানে মিনারেলের যে কম্পোজিশন, স্ট্রাকচার, অ্যাপিয়ারেন্স এগুলো নিয়ে কথা বলে, সেটা হলো মিনারোলজি। মিনারোলজি আমাদের জানার দরকার নেই মিনারোলজি কি, আমরা মিনারেলটা পড়বো। এটা হলো মিনারেলের সংজ্ঞা। The geologist defined a mineral as a naturally occurring, this is a very important line, যে আমাদের মিনারেল যা আছে সবকিছু আমাদের ন্যাচারালি অকার হইতে হবে, অর্থাৎ এখানে আমাদের হিউম্যান কোনো ধরনের কাজ করবে না। সলিড ক্রিস্টালাইন, এটা ক্রিস্টাল সেফ হবে এবং সলিড হইতে হবে। ইউজুয়ালি ইনঅর্গানিক, এটা ইনঅর্গানিক হইতে হবে উইথ আ স্পেসিফিক কেমিক্যাল কম্পোজিশন, যার একটা কি থাকবে? স্পেসিফিক কেমিক্যাল কম্পোজিশন থাকবে। তাহলে চারটা প্রপার্টিজের কথা বলছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাট ইট মাস্ট বি ন্যাচারাল, the second one is that it must be solid and crystalline, the third one is that it must be inorganic, the fourth one is that it must have a specific chemical composition, ঠিক আছে? সো মিনারেল হোমোজিনিয়াস, এটাও লিখতে পারেন। সো হোয়াট আর মিনারেলস? মিনারেলসের যে ডেফিনেশন সেটা এখানে বলা আছে। এই সংজ্ঞাটা যদি মনে থাকে তাহলে এর নিচে যা পড়াবো তার প্রায় 2-3টা কোশ্চেন ইজি হয়ে যাবে। তাহলে মিনারেল আমাদের কি দেখেন, এটাই লেখা আছে, সলিড, কেমিক্যাল কম্পোজিশন থাকবে, ক্রিস্টালাইন স্ট্রাকচার থাকবে, এই জিনিসটাই ওই ডেফিনেশনের মধ্যে লেখা আছে এবং ন্যাচারালি অকারিং হবে, ঠিক আছে? আচ্ছা, সলিড ক্রিস্টালাইন সাবস্টেন্স বলতে কি বোঝায়? যে যেটা আমাদের গ্যাসিয়াসও না, লিকুইডও না, যেটা সলিড হবে এবং এটা দেখতে আমাদের ক্রিস্টালের মতো হবে, ঠিক আছে? যেখানে আমাদের বিভিন্ন ধরনের ছোট ছোট পার্টিকেলস অ্যান্ড অ্যাটম দিয়ে যেটা আমাদের কম্পোজ হবে এবং এর একটা 3D ভিউ থাকবে, অর্থাৎ এটা আমি হাতে নিলে আমি টের পাবো যে ওর একটা 3D ভিউ আছে, ঠিক আছে? 3 ডাইমেনশনাল অ্যারে আছে। ওকে, তাহলে মিনারেল কি? ইউজুয়ালি অনঅর্গানিক, যেটা বললাম একটু আগেই যে সব কিছু এখানে পেয়ে যাবেন। তাহলে এই যে এগুলো হলো আমাদের মিনারেল, এটাকে আমি বলছি ক্যালসাইট, এগুলো হলো আমাদের ক্যালসাইট। ক্যালসাইট হলো ক্যালসিয়ামের একটা মিনারেল। তাহলে আমাদের স্পেসিফিক কেমিক্যাল কম্পোজিশন বলতে কি বোঝায়? যে প্রতিটা মিনারেলের একটা ইউনিক কেমিক্যাল কম্পোজিশন থাকবে এবং এটা আর একটা মিনারেলের সাথে আমাদের মিলবে না, এবং এর ভেতর যে অ্যাটমগুলো আছে সেগুলো আমাদের কি হবে? সুন্দর মতো অ্যারেঞ্জমেন্টে থাকবে। যেরকম আমি যদি বলি টেট্রাহেড্রাল একটা মিনারেল নিয়ে কথা বলি, তাহলে ওর স্ট্রাকচারটা এরকম হবে, ঠিক আছে? একটা পিরামিডের মতো হবে, এটা হইতে পারে, ঠিক আছে? আবার যদি আমি বলি ট্রায়াঙ্গুলার 3টা অ্যাটম আছে, সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা এরকম হইতে পারে। সো যে মিনারেলই হোক না কেন তার একটা ডেফিনেট একটা ইউনিক স্ট্রাকচার থাকতে হবে, এটাই হলো স্পেসিফিক কেমিক্যাল কম্পোজিশন। আচ্ছা, মিনারেল ফর্ম কেমনে করে স্যার? মিনারেল ফর্ম করে হলো যখন আমি কি করি, যে লিকুইড যেটা থাকতেছে তার টেম্পারেচারটাকে আমি কি ফ্রিজিং পয়েন্ট অপেক্ষা কি করি? কমাই দেই, তখন আমাদের ক্রিস্টালাইজেশন শুরু হয়, ঠিক আছে? তখন আমাদের কি হতে পারে? মিনারেলের ক্রিস্টালাইজেশন শুরু হতে পারে। সিমিলারলি ম্যাগমা, মাস অফ হট অ্যান্ড মোল্টেন লিকুইড রক, এটা আমাদের কি হয়? যে যখন ঠান্ডা হয়ে যায় তখন আমাদের কি হয়? যে ওইখানে আমাদের মিনারেলের ক্রিয়েট হইতে পারে। সো মিনারেলের ক্রিয়েশন দুইভাবে হয়। একটা হলো আমার কোনো লিকুইডের টেম্পারেচারটাকে যদি আমি ফ্রিজিং পয়েন্ট অপেক্ষা কমায় আনতে পারি, সেক্ষেত্রে মিনারেল হচ্ছে। আবার যে হট ম্যাগমা যেটা আসতেছে বা আগ্নেয়গিরির যে আগুনটা থাকতেছে, লিকুইড যে আগুনটা, সেটা যদি আমাদের কি হয়? যে আমাদের ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অনেক সময় ক্রিস্টালাইজেশন শুরু হয় এবং এখান থেকে মিনারেলের তৈরি হইতে পারে। সো এগুলো হলো জাস্ট পিকচার। 72 পেজ দেখে ভয় পায়েন না, বেশিরভাগ জায়গাতে আমাদের দেখবেন হলো জাস্ট ছবি আছে, পড়ার জিনিসপত্র কম। তাহলে ক্রিস্টালাইজেশন আমাদের কি? যখন লিকুইড ইভাপোরেশন ফ্রম এ সলিউশন হয় তখন সেটা ক্রিস্টালাইজেশন হয়। মনে করেন আমি কি করলাম, যে সমুদ্রে পানি এনে আগুনে জাল দিলাম, তাহলে সমুদ্রের পানিটা বাতাসে উড়ে গেল, নিচে হালকা একটু লবণ পড়ে থাকলো, ওটাই হলো আমাদের ক্রিস্টাল, ঠিক আছে? সো এই প্রসেসটাকেও আমি ক্রিস্টালাইজেশন বলতে পারি, যেখানে লিকুইডটা ইভাপোরেটেড হয়ে বাতাসে উড়ে চলে যায়, ঠিক আছে? ওকে, এই জিনিসগুলো এখানে লেখা আছে যে যদি সমুদ্রেতে আমাদের কি হয়? যে টেম্পারেচার, যে সূর্যের যে তাপ আছে সেটা যদি বাড়তে থাকে এবং একসময় কি হয়? যে সমুদ্রের পানিটা ইভাপোরেশন হয়ে যায় এবং সেই সমুদ্রের পানির সাথে আমাদের কি হয়? যে হালকা কিছু সল্টও আমাদের ইভাপোরেটেড হয়ে যায়। পরবর্তীতে কি হয়? যে এই যে সল্টগুলো আছে এগুলো আমাদের কি হয়? যে প্রিসিপিটেটেড হয়, অর্থাৎ আমাদের পানি আকাশে উড়ে যাচ্ছে, নিচে আমাদের কি? যে সল্ট পড়ে থাকতেছে
এগুলাই আমাদের অনেক সময় সমুদ্রের ক্রিস্টাল হিসেবে নামকরণ করতে পারি। তাহলে এই যে সল্টটা আছে, যেটা আমাদের কি হচ্ছে যে সমুদ্র থেকে আমাদের হচ্ছে হলো সারফেসে যে আমার ক্রিস্টাল হিসেবে থেকে যাচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ হ্যালাইট। ঠিক আছে, এই ধরনের সল্টকে আমি হ্যালাইট বলতে পারি। ঠিক আছে, এই যে এগুলো আমার কি হয়েছে, মনে করেন যে সূর্যের তাপে সমুদ্রের পানি আমার কি হয়ে গেছে, যে ইভাপোরেশন হয়ে গেছে এবং তলানিতে আমাদের এই সল্টগুলা থেকে গেছে। ওকে, আচ্ছা, ডায়মন্ড এবং গ্রাফাইট দুটাই মিনারেল, কিন্তু এই দুটার মধ্যে আমাদের কিছু পার্থক্য আছে। আমরা একটু পার্থক্যগুলো দেখি। ফার্স্ট পার্থক্য হচ্ছে হলো তাদের ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার থাকে এবং তারা বিভিন্ন ধরনের অ্যাপিয়ারেন্স থাকে। আমি যদি বলি যে ডায়মন্ড যেটা থাকে সেটা আমাদের ফরমেশন এবং স্টেবল দুটাই আমাদের হয় কিসে, হাই প্রেসারে এবং হাই টেম্পারেচারে। আর আমাদের হচ্ছে হলো আমাদের গ্রাফাইট যেটা থাকতেছে সেটা আমাদের হাই প্রেসার এবং হাই টেম্পারেচারে থাকতে পারে না। তাহলে ফার্স্ট পার্থক্যটা কি বললাম, ডায়মন্ড যেটা থাকতেছে এটা আমাদের হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে ফরমেশন হচ্ছে এবং স্টেবল থাকতেছে। বাট গ্রাফাইটকে যখন আমি কি করতেছি যে হাই টেম্পারেচার এবং প্রেসারে ফেলতেছি, তখন সেটা তার অবস্থাতে স্টেবল থাকতে পারছে না। এইখানে এই যে বলা আছে যে ডায়মন্ড যেটা থাকে তাদের সেই টেট্রাহেড্রিক্যাল হয়। একটু আগে টেট্রাহেড্রিক্যালের চিত্র আমি আঁকাইছিলাম। ঠিক আছে, এই যে এটাই হলো আমাদের টেট্রাহেড্রিক্যাল। ওকে, এটা হলো টেট্রাহেড্রিক্যাল শেপ। তাহলে ডায়মন্ডের যে স্ট্রাকচারটা আছে সেটা টেট্রাহেড্রিক্যাল হইতে পারে, আর গ্রাফাইটের যে স্ট্রাকচারটা আছে সেখানে স্ট্রং বন্ড এবং উইক বন্ড থাকে, যারা একটা শীটের মতো ফরমেশন করে একটা শীট আর একটা শীটের সাথে আমাদের বন্ড গঠন করে। তাহলে দুইটা পার্থক্য আমি বললাম। ফার্স্ট পার্থক্য হলো ডায়মন্ড আমাদের হাই প্রেসার এবং হাই টেম্পারেচারে তৈরি হয় এবং স্টেবল থাকে। গ্রাফাইট যেটা সেটা আমাদের লো প্রেসার এবং লো টেম্পারেচারে স্টেবল থাকে এবং তৈরি হয়। আর ডায়মন্ডের ক্ষেত্রে কি বললাম যে এখানে আমাদের যে স্ট্রং বন্ড থাকে সে তারা টেট্রাহেড্রিক্যাল শেপ গঠন করে। আর গ্রাফাইটের ক্ষেত্রে কি বললাম যে এখানে আমাদের শীট গঠন করে। ঠিক আছে, সেই শীটগুলো একটা আরেকটার সাথে আমাদের হচ্ছে হলো অ্যাটাচ থাকে। হাউ ডু মিনারেলস ফর্মস, মিনারেল কেমনে ফরমেশন হয়, এই জিনিসগুলো লেখা আছে। এটা জাস্ট খালি একবার রিডিং করে নিয়েন। একটু আগে অলরেডি বলছি যে ডায়মন্ড আমার কিভাবে ফরমেশন হয়। আচ্ছা, আমরা নিচের দিকে যাই। এই জিনিসটা এতক্ষণ যা পড়লাম মিনারেল ফরমেশনে, সেটার সারাংশ হচ্ছে হলো এই জায়গাতে আছে। ফার্স্ট থিং কি বলছে, কুলিং অফ ম্যাগমা, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমার যে আগ্নেয়গিরি যে লিকুইড লাভাটা আছে সেটা যখন আমাদের ঠান্ডা হইতে থাকে তখন আমাদের কি হয় যে ক্রিস্টাল গঠন করে। এখন যদি আমাদের ঠান্ডা অনেক তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কোনো ধরনের ক্রিস্টাল গঠন করে না। ঠান্ডা যদি আমাদের মিডিয়াম কুলিং হয় অর্থাৎ ধীরে ধীরে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের স্মল ক্রিস্টাল গঠন করে, এবং আমাদের ঠান্ডা যদি অনেক স্লো প্রসেসের দিকে আগে তাহলে আমাদের লার্জ ক্রিস্টাল গঠন করতেছে। আর একটা কি বলছি যে এলিমেন্টস ডিসলভড ইন লিকুইড, যেটা একটু আগে বললাম যে সমুদ্রের যে আমার পানিটা থাকে তাকে যদি আমরা কি করি যে হিট দেই, তাহলে এক টাইমে কি হবে যে ওর নিচে আমাদের ক্রিস্টাল জমা পড়বে এবং উপরে পানিটা আমাদের কি হয়ে যাবে, ইভাপোরেশন হয়ে যাবে। আচ্ছা, একই কথা লেখা আছে বারবার, দরকার নাই। এবার আসতেছে মিনারোলয়েড। মিনারোলয়েড জিনিসটা কি স্যার? মিনারোলয়েড হচ্ছে হলো ন্যাচারালি অকারিং হবে, ইনঅর্গানিক হবে, কিন্তু তার কোনো ধরনের ক্রিস্টালিনিটি থাকবে না। তাহলে একটু আগে মিনারেল এবং মিনারোলয়েডের মধ্যে পার্থক্য কি, রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন মিনারেলস এন্ড মিনারোলয়েড। মিনারেলে কি আছে যে ন্যাচারালি অকারিং, ইনঅর্গানিক, এবং আমাদের কি আছে যে সলিড ক্রিস্টালিনিটি আছে। বাট মিনারোলয়েডের আমার কি নাই, যে সলিড ক্রিস্টালিনিটি নাই। এটাই হলো আমাদের মেইন পার্থক্য। ঠিক আছে, আচ্ছা, আর একটা পার্থক্য আছে যে সব মিনারেলসে আমার কি থাকে, যে ডেফিনেট কেমিক্যাল আমার কম্পোজিশন থাকবে, বাট সব মিনারোলয়েডে আমাদের ডেফিনেট কেমিক্যাল কম্পোজিশন থাকে না। কিছু কিছু মিনারেলে আমাদের ডেফিনেট কেমিক্যাল কম্পোজিশনটা থাকতেছে না। সো দুইটা ডিফারেন্স আমরা বললাম। আচ্ছা, মিনারোলয়েডের এক্সাম্পল কি, কমন ওপাল, এটা হলো কমন ওপাল। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি বলছি যে এটা একটা মিনারোলয়েড। আর কি হইতে পারে এগুলা ডিটেলস পড়ার দরকার নাই, যে আমাদের আচ্ছা মিনারেল যেটা থাকতেছে, তাহলে মিনারেলের সম্পর্কে আমাদের আইডিয়া শেষ। আর মিনারেল যেটা সেটাকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি।
তাহলে ফার্স্টে কি বলছি, অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক ভ্যালু, অর্থাৎ দাম অনুযায়ী। তো ফার্স্টে হলো রক ফর্মিং মিনারেল, যার ভ্যালু কম, যেগুলো আমাদের কিসে, যে স্ট্রাকচারে বেশি ইউজ করি। তাহলে এগুলো আমাদের কি হয়, যে রক ফর্মেশন করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের রক ফর্মেশন করতে পারে। তাহলে এগুলো এখানে দেওয়া আছে। এইটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, এখানে এই যে আমাদের কি আছে, যে সংকেতগুলো আছে, এই সংকেতগুলো ইম্পর্টেন্ট। যেরকম কোয়ার্টসের হলো সিলিকন ডাইঅক্সাইড, তারপর ম্যাগনেটাইটের হলো Fe3O4, পাইরাইটের FeSO4। আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট। ক্যালসাইট এবং ডলোমাইটের ক্যালসিয়াম কার্বনেট। তারপর হ্যাঁ, এই কয়টায়, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যদি বলি যে রাইট ডাউন দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ পাইরাইট, দেন ইউ হ্যাভ টু রাইট ডাউন FeSO4, এটা হলো কেমিক্যাল কম্পোজিশন। তাহলে কোশ্চেনে যদি বলি যে রাইট ডাউন দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ ম্যাগনেটাইট, দেন কি লিখতে হবে, Fe3O4, ঠিক আছে। ওকে, আর কি আছে, যেহেতু আমাদের ইকোনমিক ভ্যালু নিয়ে কথা বলতেছি, দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্যাট ওর ফর্মিং মিনারেল। একটু আগে যেটা বলছিলাম একদম শুরুতে, যে দ্য মিনারেলস যাদের আমাদের কি আছে, যে ইকোনমিক ভ্যালু আছে, যেগুলো আমাদের দামি অনেক, যেগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি, দে আর নোন অ্যাজ ওর ফর্মিং মিনারেলস, ঠিক আছে। সেটা ডায়মন্ড হইতে পারে বা গোল্ড হইতে পারে, এগুলো হলো আমাদের ওর ফর্মিং মিনারেলস। আচ্ছা, কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী আমাদের কি হইতে পারে, যে মিনারেল বিভিন্ন রকমের হইতে পারে। যেরকম কপারে আমাদের কি থাকে, যে নেটিভ এলিমেন্টস দিয়ে এটা তৈরি হয়। যেরকম হচ্ছে হলো অলিভিন, যেখানে আমাদের সিলিকট আয়ন থাকে। যেরকম হ্যালাইট, যেখানে আমার কি থাকে, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস থাকে। তারপর আর কি থাকতেছে, যে আমাদের বেশিরভাগ মিনারেলস আমরা যেটা ইউজ করি আমাদের হচ্ছে হলো কনস্ট্রাকশনে, সেগুলো হলো রক ফর্মিং মিনারেল, ঠিক আছে। আমরা বেশিরভাগ রক ফর্মিং মিনারেলই দেখি, বাকি মিনারেলসগুলো আমরা কম দেখি। তাহলে আমাদের এই পাঁচটার কি করতে হবে, এই পাঁচটার কেমিক্যাল কম্পোজিশন সহ আমাদেরকে দেখতে হবে। যেরকম হেমাটাইট, হ্যালাইট, ক্যালসাইট, তারপরে অ্যানহাইড্রাইট, অলিভিন, পাইরাইট। একটা এক্সট্রা আসছে, অ্যানহাইড্রাইটটা উপরে ছিল না, এখানে আছে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে, কার সংকেতটা কি। ওকে, এবার কোনটা কি দ্বারা তৈরি সেটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এত ব্যাখ্যা পড়তে হবে না, আমরা জাস্ট সংকেতটা জানলেই হবে। যেরকম সিলিকেটে কি আছে, সিলিকন আর অক্সিজেন আছে, নর্মালি সব। কার্বনেটে কি আছে, ক্যালসিয়াম এবং কার্বনেট আছে। অক্সাইডে কি আছে, অক্সাইডের ভেতর হেমাইট থাকতে পারে, যেখানে আয়রন এবং অক্সিজেন আছে। সালফাইডের একটা উদাহরণ কি, পাইরাইট। পাইরাইটের ভিতর কি আছে, যে আয়রন আছে আর হচ্ছে হলো সালফার আছে। সালফেটের ভিতর কি আছে, ক্যালসিয়াম এবং সালফেট আছে। সো এই জিনিসগুলো একটু পড়লেই হবে, এর আর ডিটেলস পড়ার দরকার নাই, এগুলো এত ডিটেলস পড়ার দরকার নাই, এগুলো এত ডিটেলস পড়ার দরকার নাই। আমরা জাস্ট সরাসরি কি দেখব, আমরা এই যে এটা দেখব, যে ওটা দেখতে কীরকম। যেরকম সিলিকেটটা, এই সিলিকেটটা দেখতে এরকম। তাহলে এটা কি, যে আমার কি থাকতেছে, একটা সিলিকন, চারটা অক্সিজেন, অর্থাৎ লালগুলো আমার অক্সিজেন, লালগুলো অক্সিজেন, মাঝখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে হলো আমাদের সিলিকন। সো এটার দেখতে কীরকম এই জিনিসটা আমি ড্র করতে বলতে পারি, তখন আমাদের কি করতে হবে, এরকম চিত্র ড্র করে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন এবং এই জায়গাতে সিলিকন, এবং সবগুলোর সাথে এটা কি থাকবে, অ্যাড থাকবে। আবার সিমিলারলি আমাদের কোনটা পড়বো, এটা পড়বো, যে কার্বনেট কি, এগুলা পড়ার দরকার নাই, ঠিক আছে, এত ডিটেলস পড়ার দরকার নাই আমাদের। যেগুলো পড়তে হবে না ওগুলো একটু মার্ক সহ আপলোড দিয়েন তাহলে ভালো। মার্ক সহ আপলোড দিব, স্যার মার্কিং করে দিলে ভালো হয়। মার্ক শট দিলে আবার এটা সেভ করতে হবে, বুঝতে পারছেন। এখানে তো অনেক কিছু লিখতেছি, দেখা যাচ্ছে যে, আচ্ছা এটা আমি দিয়ে দিব নি, এটা সেভ দিয়ে দিব নি। ওকে স্যার। ওকে, তাহলে কি বললাম, যে আমার লাগতেছে কোনটা, কার্বনেট। কার্বনেটেরটা দেখতে কিরকম সেটা লাগবে, যে তিন সাইডে তিনটা অক্সিজেন, মাঝখানে একটা কার্বন, ঠিক আছে। এটা হলো কার্বনেট আয়ন। এই কার্বনেট আয়ন যখন আবার কি হচ্ছে, ক্যালসিয়াম আয়নের সাথে গঠন করতেছে, এই যে দেখেন ক্যালসিয়ামের সাথে যখন এরা বন্ড গঠন করতেছে তখন ক্যালসাইড গঠন করতেছে, ক্যালসিয়াম কার্বনেট। আবার অক্সাইডের এত ডিটেলস পড়ার দরকার নাই, জাস্ট অক্সাইডের আমার কি পড়বো, আমি চিত্রটা পড়বো, দেখি আমাদের চিত্রটা আছে নাকি, ঠিক আছে। অক্সাইডের চিত্র নাই, অক্সাইডের চিত্র না থাকলে দরকার নাই। আর কি আসতেছে, সালফাইড। সালফাইডেরও আমার এত ডিটেলস দরকার নাই, ক্রস দিয়ে দিচ্ছি। এই জায়গাতে আবার টিক চিহ্ন আছে কিন্তু,
দেখেন তাহলে ফুলস গোল্ড বলা হয় এটাকে, কারণ এটা দেখতে আমার কি হয় যে গোল্ডের মতো, কিন্তু এটা কি না, গোল্ড না। ঠিক আছে, আর কি আসতেছে, সালফেট। সালফেট হলো জিপসাম, এটা হলো সালফেট। ঠিক আছে, তাহলে আমরা কোন পর্যন্ত বললাম, এই পর্যন্ত পড়লাম। আমরা নেক্সট ক্লাসে হলো এখান থেকে পড়া শুরু করব, ফিজিক্যাল প্রপার্টিজ অফ মিনারেলস। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এতক্ষণ যেটা পড়ছি সেটা নিয়ে? ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে